नमस्कार श्रोता बंधुरा सन्ध्याय गल्पेर आसर यूट्यूब चैनेले तुम्हादेर सबाइके स्वागत। आजकेर गल्प खुनी अंतिम पर्व कलमे सुचंद्रा चक्रवर्ती। बृद्ध बाड़ीटा घुरिए देखाते लागलो। बाड़ीर देवाले शोभनबाबू तार स्त्री तादेर दुई छेले मेये सिद्धार्थ और प्रमितार छवि टांगानो रयेछे। इनी शोभनबाबू? किन्तु आमी जेदिन एसेछिलाम सेदिन तो इनी छिलेन ना, अन्य एकजन छिलेन। एमनकि सिद्धार्थ प्रमितार मा एराও ছবির মানুষের মতোই ছিলেন না। আপনার কথা শুনে তো রীতিমতো অবাক হচ্ছি আর্যবাবু। তাহলে তো মনে হচ্ছে প্রমিতা দেবী আপনাকে মিথ্যে বলেছিলেন। সেটাই তো তখন থেকে আমি আপনাদের বোঝাতে চেষ্টা করছি। বৃদ্ধ বলেন, আমায় যে মেয়েটার ছবি দেখালেন সে প্রমিতা দিদিমণি নয়, অন্য কেউ। প্রমিতা আমায় মিথ্যে বলল, কিন্তু কেন? আর্য হতভম্ব হয়ে বলল, আর আমি যেদিন এসেছিলাম এই ছবিগুলোও ছিল না দেওয়ালে। তার মানে প্রমিতা দেবী যে আপনাকে মিথ্যে বলেছেন এতে কোনো সন্দেহ নেই। সৌরভ বলল, কিন্তু উনি মিথ্যে কেন বললেন সেটাই তো বুঝতে পারছি না। কেন আবার? কর্তাবাবু কর্তামা বেঁচে নেই, দুই ছেলে মেয়েও বিদেশে থাকে। এই সুযোগে রায়চৌধুরী বাড়ির এত সম্পত্তি হাতাতে চেয়েছিল বোধহয়। প্রমিতা তাহলে একজন ফ্রড? আর্য হতাশ হয়ে পড়ল। দেখুন, এখনো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না যে আসল দোষী কে। হতে পারে ওনাকে মিথ্যে বলতে বাধ্য করা হয়েছিল। তাও হতে পারে। সুমন বলল, আচ্ছা আর্যবাবু, যেদিন প্রমিতার বাপের বাড়ির লোক ভেবে আপনি যাদের সাথে কথা বলেছিলেন ওনাদের কোনো ছবি আছে আপনার কাছে? না, তা তো নেই। তখন কি আর জানতাম যে এই সবটাই সাজানো? আপনার কাছে না থাকলেও প্রমিতা দেবীর ফোনে নিশ্চয়ই থাকবে। চলুন ওনার ফোনটাই সার্চ করে দেখি আমরা। একদম, ওর ফোনটার কথা তো মাথা থেকে বেরিয়েই গিয়েছিল আমাদের। এরপর ওরা আর্যদের ফ্ল্যাটে ফিরে গেল। প্রমিতার মোবাইলটা টেবিলের ওপরই রাখা ছিল। এতদিন অব্যবহৃত পড়ে থাকার কারণে মোবাইলটার চার্জ শেষ হয়ে গেছিল। তাড়াতাড়ি চার্জে বসানো হলো, তবু মোবাইলটা অফ হলো না। এতদিন ধরে সুইচ অফ হয়ে পড়েছিল, তাই হয়তো প্রবলেম করছে, এটা সারাতে দিতে হবে। মোবাইল রিপেয়ারিং সেন্টারে দিয়ে এসে আবার থানায় গেল ওরা। দেখুন, মোবাইলটা ঠিক হতে 2-3 দিন লাগবে সেন্টারে বলল। ততদিন তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না আমরা। সৌরভ বলল, আমাদের অন্য উপায় ভাবতে হবে। ঠিকই বলেছেন, আর্য বলল। সেদিন শোভনবাবু তার স্ত্রী আর সিদ্ধার্থবাবু সেজে যারা আপনাদের সাথে কথা বলেছিলেন তাদের চেহারা মনে আছে আপনার? হ্যাঁ, একদম মনে আছে। এই তো 1 মাস আগের ঘটনা। গুড। আজ সন্ধ্যাবেলা থানায় একজন আর্টিস্ট নিয়ে আসার ব্যবস্থা করছে। আপনি ওদের চেহারার ডেসক্রিপশন দেবেন তখন। ওকে। সন্ধ্যাবেলা আর্যর বর্ণনা অনুযায়ী আর্টিস্ট নকল করলেন শোভনবাবু। তার স্ত্রী ও সিদ্ধার্থবাবুর ছবি আঁকলেন। রায়চৌধুরী বাড়ির বৃদ্ধ কেয়ারটেকারকেও ডাকা হয়েছিল থানায়। তাকেও আঁকা 3টে ছবি দেখানো হলো। ও, এদের তো আমার মনে আছে। বৃদ্ধ বললেন, এরা 1 মাস আগে এসেছিল রায়চৌধুরী বাড়িতে শুটিংয়ের কাজে। শুটিং? কিসের শুটিং? ওই তো শর্ট ফিল্ম না কি যেন বলে। ও, শর্ট ফিল্ম? হ্যাঁ, ওটাই। আসলে রাজবাড়ি কিনা, তাই মাঝে মধ্যেই শুটিং করার জন্য অনেকেই রাজবাড়ি ভাড়া নেয়। কেউ 2-1 দিনের জন্য বা কেউ 1 মাসের জন্য, তবে 1 মাসের বেশি কাউকেই ভাড়া দেওয়া হয় না। ও, তো এনারা শুটিংয়ের জন্য এসেছিলেন? হ্যাঁ, ওরা 1 দিনের জন্য রাজবাড়ি ভাড়া নিয়েছিল, বলল শর্ট ফিল্ম বানাবে। এইবার সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আর্য বলল, সবটাই সাজানো ছিল? প্রমিতা এত বড় মিথ্যেবাদী? ও এভাবে ঠকালো আমায়? ও তো রায়চৌধুরী বাড়ির মেয়েই নয়, তাহলে কে জানে আর কি মিথ্যে বলেছে আমায়। সেটাই, সৌরভ চিন্তিত মুখে বলল। এ তো দেখছি কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরোচ্ছে। সবটাই তো বুঝলাম, কিন্তু সেদিন রায়চৌধুরী বাড়িতে গিয়ে আপনাকে দেখিনি কেন? আমায় কি করে দেখবেন গো? শুটিংয়ের সময় আমি রাজবাড়ির ধারে কাছেও থাকি না, শুধু যারা অভিনয় করে তারাই থাকে। আমি ওই সময় রাজবাড়ি থেকে আর একটু দূরে একটা বাগান বাড়ি আছে, ওটায় থাকি। আচ্ছা, আমি তো এটাই ভাবতে পারছি না যে এতদিন একটা ভুল মানুষকে ভালোবাসলাম, ভরসা করলাম। দাঁড়ান আর্যবাবু, এখনও অনেক অন্ধকারে হেঁটে যাওয়া বাকি আমাদের। প্রমিতা দেবীর আসল পরিচয়টাই তো জানা বাকি এখনও। আচ্ছা, সেদিন প্রমিতার মৃত্যু সংবাদ দেওয়ার জন্য রায়চৌধুরী বাড়িতে ফোন করেছিলাম, কারণ তখন তো জানতাম ওটাই ওর বাপের বাড়ি। তা আপনি ফোনটা তোলেননি কেন? রাজবাড়িতে 2টো আলাদা নাম্বারের ল্যান্ড ফোন আছে।
একটা ফোনে শুধু বাড়ির মানুষেরাই ফোন করে, যেমন প্রমিতা দিদি, সিদ্ধার্থ দাদা এরা। আর আরেকটা ফোন আছে যেটা শুধু বাইরের লোকেদের ফোন আসে রাজবাড়ি ভাড়া চাওয়ার জন্য। আর ওই যে ফোনটায় বাইরের লোকে ফোন আসে সেই ফোনটা সন্ধ্যাবেলার পর আমি আর ধরি না। ওই দিন আপনি হয়তো এই ফোনে সন্ধ্যাবেলায় ফোন করেছিলেন, তাই বেজে বেজে কেটে গেছে। সেদিন তো আমি সন্ধ্যাবেলাতেই ফোন করেছিলাম মা বাবার কথায়। আর্য বলল, তবে ভাগ্যিস করেছিলাম ফোনটা, নইলে এত বড় সত্যিটা তো সামনেই আসতো না। এক্স্যাক্টলি, সৌরভ বলল। দুদিন পর রিপেয়ারিং সেন্টারে সৌরভ আর আর্য গেল প্রমিতার ফোনটা ফেরত আনতে। কিন্তু সেন্টারের একটা লোক বলল, ফোনটা তো আপনাদের পাঠিয়ে দিয়েছি। মানে কাকে দিয়েছেন ফোনটা? ওই তো একটা মেয়ে এসে বললো আমায় সৌরভবাবু পাঠিয়েছেন ফোনটা ফেরত নিতে, তাই তো আমি মেয়েটার হাতে ফোনটা দিলাম। সে কি, আমি তো কাউকে পাঠাইনি ফোনটা আনার জন্য। এ তো আশ্চর্য কাণ্ড। মেয়েটা তো আপনার নাম করেই ফোনটা নিয়ে চলে গেল। মেয়েটি কতক্ষণ আগে এসেছিল? এই তো আপনারা আসার আগেই 5 মিনিট হবে হয়তো। তার মানে এখনও বেরোলে আমরা মেয়েটাকে ধরতে পারবো? সৌরভ বলে, মেয়েটা কেমন দেখতে বলতে পারবেন? দাঁড়ান, সিসিটিভি ফুটেজ আছে আমাদের সেন্টারে, দেখাচ্ছি। আগ্রহ ভরে ফুটেজ দেখতে লাগলো আর্য আর সৌরভ। মেয়েটা মাথায় ওড়না ঢাকা দিয়ে এসেছিলো, সেই জন্য মুখটা সেভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ অন্য একজন কাস্টমারের ধাক্কায় ওড়নাটা সরে গেল, মেয়েটার মুখ দেখা গেল। আরে এ তো সুরভি! আর্য চেঁচিয়ে উঠল। আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না আর্যবাবু, সৌরভ বলল। সুরভি এখনও এই অঞ্চল ছেড়ে বেশি দূর যেতে পারেনি। আচ্ছা, সুরভি কোন দিকে গেছেও বলতে পারবেন আপনি? রিপেয়ারিং সেন্টারের লোকটা জিজ্ঞেস করলো। ওই তো ডান দিকের রাস্তাটা ধরলাম। আচ্ছা, থ্যাঙ্কস। সৌরভ আর আর্য ছুটলো ডান দিকের রাস্তা ধরে। বুঝলেন আর্যবাবু, এদিকে 10 মিনিট হাঁটলে একটা গোডাউন আছে, যত রকম অসামাজিক কাজকর্ম হয় ওখানে। আমার যতদূর মনে হয় সুরভি ওই গোডাউনের দিকেই যাচ্ছে। এরপর সৌরভ আর আর্য ছুটতে লাগলো। একটু পরেই সুরভির দেখা পেল না। সুরভি ভাবতেও পারেনি যে আর্যরা এত তাড়াতাড়ি রিপেয়ারিং সেন্টারে আসবে আর ওর গতিবিধিও জেনে ফেলবে। তাই ও নিশ্চিত মনে ধীর পায়ে হাঁটছিল। ওর কাছাকাছি এসে আর্য আর সৌরভ ওকে ফলো করতে লাগলো সাবধানে। সৌরভের সন্দেহই ঠিক প্রমাণিত হলো। সুরভি গোডাউনের দিকেই গেল। তবে গোডাউনে ঢোকার আগেও ভালো করে আশেপাশ দেখে নিল যে কেউ ওকে লক্ষ্য করছে কিনা। আর্য আর সৌরভকেও দেখতে পেল না, কারণ ওরা একটা স্থির লরির পেছনে লুকিয়ে পড়েছিল। এরপর সুরভি গোডাউনে ঢুকতেই আর্য আর সৌরভ খুব সাবধানে ওর চোখ এড়িয়ে গোডাউনে ঢুকে পড়ল। সুরভি এরপর একটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। পিছন পিছন গেল আর্য আর সৌরভ। ইতিমধ্যে সৌরভ ফোনে নির্দেশ দিয়েছে ফোর্স নিয়ে এসে যেন গোডাউনটা ঘিরে ফেলা হয়। এরপর দোতলায় উঠে ওরা দেখলো একটা চেয়ার, একটা টেবিল আছে, আর চেয়ারে বসে আছে এক যুবক। এ তো রাজেশ, প্রমিতার এক্স হাজব্যান্ড। আর্য নিচু স্বরে সৌরভকে বলল, ও আই সি। সুরভি গিয়ে টেবিলটার সামনে দাঁড়ালো। রাজেশ তখন কাচের গ্লাসে মাদক ঢালছিল বোতল থেকে। এই যে রাজেশ দা, এই সেই মোবাইল যেটা তুমি খুঁজছিলে। মানে এটা নেহার মোবাইল? উফ, তুই যে আমায় কী বাঁচালি জানিস না। এই মোবাইলটা ওই পুলিশটা যদি একবার হাতে পেত না, তাহলে আর রক্ষে হতো না। সে আর বলতে গো, আমরা সবাই বেঁচে গেলাম, মরল খালি বেচারা নেহা। তা না করে আর উপায় কী ছিল বল আমাদের? শোন, এই চক্রবুহে ঢোকার রাস্তা আছে, বেরোনোর রাস্তা নেই। মদের গ্লাসটা হাতে নিয়ে রাজেশ বলল, এখান থেকে বেরোনোর একটাই শাস্তি, মৃত্যু। এরপর দুজনেই হাসতে লাগলো। আপনাদের সব হাসি এবার শেষ। সৌরভ পিস্তলটা বের করে তাক করলো রাজেশের দিকে। এমন ঘটনার জন্য রাজেশ প্রস্তুত ছিল না। হতভম্ব রাজেশের মাথায় পিস্তলের বাঁট দিয়ে মারল সৌরভ, আর তাতেই অজ্ঞান হয়ে গেল সে। আর সুরভি পালানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। বাইরে ততক্ষণে ফোর্স এসে গেছে, তাই সহজে ওদের গ্রেপ্তার করে গাড়ি তোলা হলো, আর প্রমিতার মোবাইলটা উদ্ধার করা হলো। এরপর প্রমিতার মোবাইলের সমস্ত মেসেজ, ফোন কল চেক করা হলো। আমি কোনোদিনও ভাবিনি যে প্রমিতার মোবাইল এভাবে আমাদের ঘাটাঘাটি করতে হবে। মনমরা আর্য বলল, জানেন, আমি ওকে এতটাই বিশ্বাস করতাম যে কোনো দিনে জিজ্ঞাসাও করিনি যে কখন কাকে ফোন করছে বা মেসেজ করছে, কারণ আমি বিশ্বাস করি সব মানুষেরই পার্সোনাল স্পেস থাকা উচিত। আর প্রমিতা কিনা? দাঁড়ান আর্যবাবু, দাঁড়ান। আপনি যাকে প্রমিতা বলছেন সে তো প্রমিতা নয়, নেহা। নেহা? আপনার স্ত্রীর নাম প্রমিতা রায়চৌধুরী নয়, নেহা গুপ্ত। এই মোবাইলটা তো তেমনটাই বলছে।
সে কি, দাঁড়ান দাঁড়ান, নেহা নামটা যেন আগে কোথায় শুনেছি মনে হয়। ওই যে সুরভি আর রাজেশ নিজেদের মধ্যে আলোচনা করার সময় নামটা বলা বলি করছিল। অবশ্য সুরভি কাকে বলছি, ওটা তো ছদ্মনাম, ওর আসল নাম তো দোলা। নেহা, দোলা, সুরভি, আমার সবটাকে আমার জট পাকিয়ে যাচ্ছে। সৌরভবাবু প্লিজ খুলে বলুন সবটা। নিশ্চয়ই বলবো আর্যবাবু, আফটার অল আপনারই এসব ঘটনা সবার আগে জানা প্রয়োজন। আপনার স্ত্রী অর্থাৎ আপনি যাকে প্রমিতা রায়চৌধুরী বলে চিনতেন, তার আসল নাম নেহা গুপ্ত। আরও কোনো বনেদি বাড়ির রক্ষণশীল পরিবারের মেয়ে না, বাপ মা মরা একটা গরিব মেয়ে। ও যখন কলেজে পড়ে তখনই ওর মা বাবা একটা বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তখনই একেবারে জলে গিয়ে পড়ে নেহা, কারণ বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার ছিল ওর বাবা। এরপর একটা কাজের জন্য পাগলের মতো এদিক ওদিক করতে থাকে। এই সময় ও হঠাৎই পড়ে রাজেশের খপ্পরে। রাজেশ ওকে নিয়ে আসে এক অন্ধকার জগতে। অন্ধকার জগতে? হ্যাঁ। নেহার কাজ ছিল অবস্থাপন্ন বড় ঘরের একমাত্র ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করা, তারপর তার সমস্ত সম্পত্তি মিথ্যে অভিনয় করে নিজের নামে লিখিয়ে নিয়ে ছেলেগুলোকে পথের বিক্রি করে ছেড়ে দেওয়া। কি ডেঞ্জারাস! এরকম একটা মেয়েকে আমি দিনের পর দিন আগলে রেখেছি, এ তো দুধ কলা দিয়ে কালসাপ পোষা। হ্যাঁ আর্যবাবু, তবে সম্পত্তিগুলো আসলে যেত রাজেশের নামে, কারণ আটের গুরুত্ব ছিল রাজেশই। আর এই কাজ করার জন্য নেহা মাস গেলে মোটা টাকার মাইনে পেত রাজেশের কাছ থেকে। আপনার আগে ও তিনটে ছেলেকে মিথ্যে প্রেমের অভিনয়ে ফাঁসিয়ে বিয়ে করে নিঃস্ব করে ছেড়েছে। যদিও রাজেশের ধরা পড়ার পর আমি ওনাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি, নেহা আর রাজেশের চতুর্থ টার্গেট ছিলেন আপনি, কারণ আপনিও একজন বনেদি পরিবারের একমাত্র ছেলে। কিন্তু নেহা আপনার সাথে এই বিশ্বাসঘাতকতা করলো না কেন? আসলে একটা কথা জানেন তো, খুব অসৎ নির্দয় মানুষও প্রকৃত ভালোবাসার কাছে হার মানে মাথা নোয়াতে বাধ্য হয়। সেটাই হয়েছিল নেহার সাথে। মা বাপ মরা নেহা টাকার লোভে জড়িয়ে পড়েছিল এই অসৎ চক্রে। রাজেশ মাসের শেষে মোটা টাকা মাইনে দিত, আর নেহা তাতে খুশি হয়ে আরও আগ্রহ ভরে কাজটা করত। আগে যে তিনজন যুবককে ঠকিয়ে বিয়ে করেছিল, তারা ওকে হয়তো স্ত্রীর মর্যাদা দিয়েছিল, কিন্তু আপনার মতো করে ওকে কেউ ভালোবাসেনি, বোঝেনি, আগলে রাখেনি। আপনি ছিলেন ওর 4 নম্বর টার্গেট। আপনার সাথে প্রতি পদে মিথ্যে অভিনয় করেছিল, কপালে নকল আঘাতের চিহ্ন নিয়ে অফিসে আসতো, তককে তককে ছিল আপনার সমস্ত সম্পত্তি হাতাবার। কিন্তু ওই যে বললাম, সত্যিকারের ভালোবাসার বনে হিংস্র পশুরাও বোঝে। আর নেহা তো জন্মগত অপরাধী নয়, ওর দারিদ্রতার সুযোগ নিয়ে ওকে অন্ধকারে নিক্ষেপ করা হয়েছিল। আপনার ওর প্রতি অন্ধ ভালোবাসা, ভরসা, বিশ্বাস, স্নেহ নেহা গুপ্তকে আমূল বদলে দিয়েছিল। নিজের আসল উদ্দেশ্য ভুলে নিঃসঙ্গ নেহাও প্রেমে পড়ে গেল আপনার, ভালোবেসে ফেলল আপনাকে। ঘরণী সাজার অভিনয় করতে করতে একদিন সত্যিকারের ঘরণী হয়ে উঠল আপনার। আর রায়চৌধুরী বাড়িতে মিথ্যে শোভনবাবুদের হাজির করা, এটাও রাজেশদের কাজ। একটা যাত্রা দলকে মোটা টাকা দিয়ে ও ভাড়া করেছিল একদিনের জন্য আপনার সাথে অভিনয় করার জন্য। এসব আপনি কোত্থেকে জানেন? কিছুটা জেনেছি নেহার মেসেজ চেক করে, আর কিছুটা রাজেশের মুখ থেকে বের করা হয়েছে। নেহার এভাবে ভালো মানুষে পরিণত হওয়ার প্রমাদ গুনল রাজেশ। ও বারবার নেহাকে বোঝাতে লাগলো যে জীবনে প্রেম, ভালোবাসা এসব মিথ্যে, টাকাটাই সব, যার কাছে টাকা আছে সেই সবচেয়ে সুখী। কিন্তু নেহা যে ততদিনে আসল সুখী জীবনের সন্ধান পেয়ে গেছে। রাজেশ ওকে যে মাস মাইনে দিত সেই সব টাকাটাও ফিরিয়ে দিয়েছিল রাজেশকে। এই সবই নেহার পার্সোনাল মেসেজ চেক করে জানা গেছে। নেহার সাথে রাজেশের প্রায় এসব নিয়ে প্রায় দিনই কথা হতো। রাজেশ হাজার চেষ্টা করেও নেহাকে অন্ধকার জগতে আর ফেরাতে পারেনি। নেহাও ঠিক করেছিল যে ওর জীবনের সমস্ত সত্যিটাও আপনাকে জানিয়ে দেবে, কারণ এইভাবে আপনাকে দিনের পর দিন ঠকাতেও পারবে না। এদিকে রাজেশ দেখলো নেহা সব সত্যি আপনাকে বলে দিলে ও বিপদে পড়বে। ও তখন ঠিক করে নিল পথের কাঁটা নেহাকে সরিয়ে দিতে হবে, আর ওর খুনের জন্য এক অভিনব পরিকল্পনা আঁটল সে, যাতে কোনোভাবেই অভিযোগের তীরটা ওর দিকে না আসে। নেহা যখনই সব সত্যি আপনাকে জানিয়ে দেবে ভেবেছিল, তখন রাজেশও ভালো হয়ে যাওয়ায় মিথ্যে অভিনয় করলো নেহার কাছে, আর নেহাও বিশ্বাস করলো ওকে। রাজেশ ওকে বলে এখনই নয়, আপনার আর ওর বিবাহবার্ষিকীর দিনেই যেন নেহা আপনাকে সত্যিটা জানায়। হ্যাঁ, এত কিছুর মধ্যে তো আমি ভুলেই গিয়েছিলাম ও যেদিন মারা গেল তার 3 দিন পরেই আমাদের বিবাহবার্ষিকী ছিল। আর এই যে নেহার ছেলে মানুষের মিথ্যে অসুস্থতার অভিনয় করাটা, ওটা রাজেশের প্ল্যান ছিল,
কারণ আগে থেকে ও ঠিক করে রেখেছিল ওই বিষটাকে নেহাকেই খাওয়াবে, আর ওই বিষ খেলে কী কী লক্ষণ হয় তাও জানতো। ওই লক্ষণগুলোও নেহাকে জানিয়েছিল এপ্রিল ফুলের দিন। আর নেহা তখন আপনার প্রতি ভালোবাসায় মগ্ন, আর রাজেশও ওর সামনে ভালো সাজার অ্যাক্টিং করছিল। তাই রাজেশের কথা শুনে নেহা এপ্রিল ফুলের দিনই প্রথমে অসুস্থতার অভিনয় করে। আপনি ঠিকই বলেছেন, প্রথম অভিনয়টাও এপ্রিল ফুলের দিনই করেছিল। এরপর ওই দিন ওই অভিনয়টা করার পর আপনার চিন্তাগ্রস্ত মুখটাও দেখতে পায়। মা বাবা মারা যাওয়ার পর এই প্রথম ওকে নিয়ে কেউ এত দুশ্চিন্তা করতে দেখে, আর আরও বেশি করে ভালোবাসতে শুরু করে আপনাকে। আপনার চোখে সেদিনের সেই যে দুশ্চিন্তাটা ও দেখেছিল ওকে নিয়ে, সে কথাটা রাজেশকেও এ কথা এসে আর কি বলে। রাজেশ ওকে এই অভিনয়টা আরও বেশ কয়েকবার করতে বলে। আর নেহাও তখন ছেলে মানুষটিতে মত্ত হয়ে একান্ত আপন মানুষটির কাছে পাগলামো করতে থাকে। এইভাবে প্ল্যানটা কষেছিল রাজেশ। আর বিবাহবার্ষিকীর 1 সপ্তাহ আগেই ও আরতি দেবীকে ভয় দেখিয়ে দোলাকে সুরভি পরিচয় ও বাড়িতে পাঠায় নেহাকে খুন করার জন্য। এই দোলাও নেহার মতনই অবস্থা সম্পন্ন বাড়ির ছেলেদের বিয়ে করে তাদের সম্পত্তি আত্মসাৎ করে 6 জন যুবককে নিঃস্ব করে ছেড়েছে। কিন্তু সেদিন কফিটা তো সুরভি বানায়নি, বানিয়েছিলাম আপনি, মানে আমি বানিয়েছিলাম। আপনার অলক্ষ্যে বিষটা দোলা কফিতে মিশিয়ে দিয়েছিল। আর যেহেতু কফিটা আপনি বানিয়েছিলেন, তাই আপনাকে ফাঁসানোর জন্য না ধুয়ে রান্না করে রেখে দিয়েছিল। সত্যি অফিসার, আমার আশেপাশে এতদিন ধরে এত কিছু ঘটেছিল, অথচ আমি কিছুই টের পেলাম না। যে রাজেশকে আমি ওর প্রাক্তন স্বামী ভাবতাম, সে কিনা ওকে চালনা করতো। ও রাজেশের দলের হয়ে কাজ করতো। আর সেই যে আপনারা আরতি দেবীকে দেখার জন্য মালদা গিয়েছিলেন, সেই দিনই রাজেশ এসেছিল আপনাদের ফ্ল্যাটে। কিন্তু ফ্ল্যাটে যে চাবি দেওয়া ছিল, ঈষৎ এসে দৌড়াপ বললে এসব দোলার কাজ। সাবানের চাবির ছাপ নিয়ে নতুন চাবি বানানো ওর কাছে কিন্তু খুব কঠিন কিছু, তা তো না। সেদিন আপনাদের সম্পত্তির কাগজপত্র খুঁজতে এসেছিল রাজেশ নিজে। যথারীতি আলমারির চাবিও একইভাবে ডুপ্লিকেট তৈরি করিয়েছিল তোরা। অনেকক্ষণ ধরে আলমারি খুঁজেও কোনো সম্পত্তির কাগজ পায়নি। কীভাবে পাবেন বলুন? সম্পত্তির যাবতীয় কাগজপত্র তো মা বাবার কাছে থাকে, আমাদের বাড়িতে, ফ্ল্যাটে তো কিছু নেই। ওই খোঁজাখুঁজি করতে গিয়ে কখন যে আংটিটা ওর হাত থেকে খুলে গড়িয়ে আলমারির তলায় চলে গিয়েছিল সে খেয়ালও করেনি। পরের দিন সকালে ওর এক চেলা খেয়াল করে যে আংটিটা ওর হাতে নেই। ঘটনাচক্রে সেদিন আপনারা কলকাতাতেই ছিলেন আর আরতি দেবীর বাড়ি গিয়েছিলেন। তখন ওর একটা চেলাকে পাঠিয়েছিল আংটিটা আনার জন্য। কিন্তু আলমারির কাছে যাওয়ার আগেই হঠাৎ জানলা দিয়ে রাস্তায় চোখ যায় সেই চেলার। সেই দেখে আপনারা আসছেন, তাই দেখে খোঁজাখুঁজি ফেলেও দ্রুত পালাতে যায়। তাড়াতাড়ি আপনাদের ফ্ল্যাট থেকে বেরোনোর সময় ওর ধাক্কা লেগে ফুলদানিটা পড়ে যায়। অন্যদিকে আংটিটা আপনাদের হাতে পড়ে গেলে মুশকিল, তাই শেষমেশ উপায় না পেয়ে দোলা মিথ্যে গল্প বলে নেহার কাছ থেকে আংটিটা ফেরত আনেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, নেহা আর দোলা দুজনেই তো রাজেশের আন্ডারে কাজ করতো, তবু নেহা দোলাকে চিনতে পারেনি কেন? হাসলেন আর্যবাবু। রাজেশের মতো অপরাধীদের আন্ডারে নেহার মতো অনেক মেয়ে কাজ করে, কজন আর একে অপরকে চেনে বলুন? তাও ঠিক। সেদিন বাড়ি এসে দেওয়ালে নেহার ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল আর্য। স্ত্রীকে ভালোবেসে ডাইনিংয়ের একটা বড় বাঁধানো ছবি পরম যত্নে রেখেছিল। ছবিটায় মালা পরানো রয়েছে। আর্য ধীর পায়ে এগিয়ে গেল ছবিটার দিকে, শান্ত গলায় বলল, শুধু রাজেশ আর দোলারাই খুনি? তুমিও খুনি নও? দিনের পর দিন মানুষের বিশ্বাসকে খুন করে সেও তো খুনি, তাই না প্রমিতা? ও সরি, তুমি তো নেহা। তুমি যেই হও, তুমিও তো খুনি, বিশ্বাসের খুনি। আর্য কান্নায় ভেঙে পড়ল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন ধারাবাহিক গল্প খুব শীঘ্রই আসছে।